ইন্ডিয়া দ্য লার্জেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড। আর এই ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের তুলনা স্রেফ খিল্লি ছাড়া আর কিছু নয়। এই যে কাণ্ড ঘটিয়েছিল ইসরায়েল, তার পেছনে আসিম মুনিরের কতটা ইন্ধন ছিল, এর সঙ্গে আরো একটা আপনাদের লিংক দেখাবো, যেটা দেখলে আপনিও চমকে যাবেন। One of these countries is Pakistan and started to be more active in the site. তাদের মধ্যে একটি দেশ হচ্ছে পাকিস্তান এবং তাদের ভূমিকা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করতে পারছি। ভাবুন, তারাই কথা বলছে। পাকিস্তান কেন এত আগ বাড়িয়ে এই ভূমিকা পালন করতে যাচ্ছে? আজকে রাতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার ছোট প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছচ্ছেন। কেন পাকিস্তানকে বিশ্বাস করছে ইরান? দুটোর মধ্যে কিন্তু কারণ রয়েছে, দুটোরই কারণ রয়েছে, খুব মারাত্মক কারণ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কিন্তু বাস্তবে কি ঘটছে জানেন? বাস্তবে ঘটছে পাকিস্তান থেকে লোক পালিয়ে ইরানে চলে যাচ্ছে। তাহলে ভাবুন যে এই মুহূর্তে পাকিস্তানের থেকেও নিরাপদ মানুষ মনে করছে ইরানকে। তার কারণ কি? ভারত নাকি এই দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক দেশগুলির রাজা হতে চেয়েছিল। যে সমস্ত দেশকে নিয়ে রাজত্ব করতে চেয়েছিল ভারত, এখন সেই দেশগুলোই নাকি ভারতের বিপরীত মেরুতে গিয়ে অবস্থান করছে। এই মুহূর্তে বাংলাদেশি মিডিয়ার দিকে তাকালে এই ধরনের বক্তব্য, মন্তব্য প্রায় চোখে পড়বেই, ভাইরাল। বিভিন্ন বিশ্লেষকরা আসেন না। শুধু কি তাই, এই প্রপাগান্ডায় আস্ত একটা ইউটিউব ভিডিও বানিয়ে ফেলছেন কেউ কেউ, তুলনা টানছেন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করতে যাওয়া পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা টানছেন, যে ভারতের কোথায় এখন অবস্থান আর পাকিস্তানের অবস্থান কোথায়। দেখুন, আদৌ কি এই ধরনের কোনো তুলনা হয়? দেখুন, পাড়ার সারমেয়টি যদি নিজেকে পাড়ার মোড়ল ভাবতে শুরু করে, তাহলে সমস্যা কি সাধারণ মানুষের না ওই সারমেয়টির? কোনটার? আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না, তবে আপনারা যদি এই দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে একটু তাকিয়ে দেখেন ভালো করে, তাহলে দেখতে পারবেন যে বহরে, আকারে এবং গণতান্ত্রিকভাবে কোন দেশ এখনো মাথা উঁচিয়ে রয়েছে। ইন্ডিয়া দ্য লার্জেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড। আর এই ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের তুলনা স্রেফ খিল্লি ছাড়া আর কিছু নয়। সরকারের রাজনৈতিক দল আসবে, সরকারের রাজনৈতিক দল চলে যাবে, কিন্তু ভারত কখনো কারোর কাছে মাথা নত করেনি, এখনো করছে না, আর ভবিষ্যতেও কোনোদিনও করবে না। কিন্তু দেখুন, যে পাকিস্তানের স্বভাবই হচ্ছে মাথা নত করে টাকা তুলে নিয়ে আসা, আদায় করে নিয়ে আসা, যে শেহবাজ শরীফের সেই ভাইরাল বক্তব্য, যেখানে তিনি বলছেন জানেন কত কাঠ খড় পোড়াতে হয় বিভিন্ন দেশ থেকে, IMF থেকে লোন নিয়ে আসার জন্য, কত রকম প্রতিশ্রুতি তাদের দিয়ে আসতে হয়, কত রকম বন্ধক তাদের কাছে কিছু জিনিসপত্র রেখে আসতে হয়। এমনি এমনি দেশ চলছে, কত কাঠখড় পোড়াতে হয়, বুঝতে পারছেন? সেই দেশের সঙ্গে ভারতের তুলনা স্রেফ খিল্লি ছাড়া আর কিছু নয়। আমি আবারও বলছি, কারণ এই মুহূর্তে আপনি যদি তাকিয়ে দেখেন, অনেকে বলছেন নাকি কূটনৈতিকভাবে কোণঠাসা ভারত। কোন দিক দিয়ে কূটনৈতিকভাবে কোণঠাসা ভারত? কিন্তু আপনাকে আমি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি আকারে, সাইজে, বহরে, গণতান্ত্রিক উপায়ে, সব দিক দিয়েই বাচ্চা ছেলে হওয়া সত্ত্বেও পাকিস্তান রাজা হতে চেয়েছিল। রাজা কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা সমঝোতা করাতে চেয়েছিল। যে সমস্যা চলছে দীর্ঘদিন ধরে, প্রায় 1980 সাল 79 সাল থেকে, সেই সমস্যার সমাধান করতে চেয়েছিল পাকিস্তান। পাকিস্তান কি পেরেছে? না, পাকিস্তান ল্যাজে গোবরে হয়ে গিয়েছে। আজকে সেটাই আপনাদের দেখাবো। চলুন শুরু করছি রণক্ষেত্র। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আসিম মুনির তিনি চেয়েছিলেন হিরো হতে বিশ্বের কাছে, কিন্তু হয়ে গেলেন কি? জিরো। আজ আমাদের হেডলাইন, পাকিস্তান আন্ডার প্রেশার। কেন বলছি শেষ পর্যন্ত দেখুন, প্রমাণ করে দেব। প্রথমেই আমি রেখেছি রয়টার্সের একটি হেডলাইন, যে রয়টার্স এই হেডলাইনটি করেছিল 2রা এপ্রিল 2026, যেখানে পাকিস্তানের একটি প্রশংসা করা হয়েছিল। কীরকম প্রশংসা? বলছে, ফ্রম ইন্টারন্যাশনাল আউটকাস্ট টু
mediator in Iran war, Pakistan's remarkable makeover. কোথায় ছিল আন্তর্জাতিকভাবে কোণঠাসা একটি দেশ পাকিস্তান, তার উদয় হলো কিভাবে, রিমার্কেবল মেকওভার হলো কিভাবে? সে এখন ইরান এবং ইউএস যুদ্ধের মধ্যস্থতাকারী সেইভাবে। কিন্তু এই উত্থান কি একদিনে হয়েছে? কেন পাকিস্তানকে বিশ্বাস করছেন ডোনাল্ড ট্রাম্প, আর কেন পাকিস্তানকে বিশ্বাস করছে ইরান? দুটোর মধ্যে কিন্তু কারণ রয়েছে, দুটোরই কারণ রয়েছে, খুব মারাত্মক কারণ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কারণ ইরান জানে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা পাকিস্তানি বলতে পারবে, তার কারণ আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের নাম্বার ওয়ান চেলা। আর এই নাম্বার ওয়ান চেলা আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের কবে থেকে হলেন সেই বিষয়টা দেখুন, রয়টার্স খুব সুন্দরভাবে এই আর্টিকেলটায় লিখেছে। কি লিখেছে দেখুন, বলছে সিন্স ওবামা বিন লাদেন ওয়াজ কিল্ড বাই ইউএস নেভি সিলস ইন পাকিস্তান ইন 2011, ties with the US and the West had plugged. The jailing of former Prime Minister Imran Khan and accusations from Washington that Pakistan was supporting the Taliban behind the scenes during the 20 years Afghan war only made things worse. ইমরান খান তিনি যেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় নাকি তালিবানকে সাহায্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধু কি তাই, ওসামা বিন লাদেন তার অ্যাসোসিয়েশনের পর থেকে পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিন্তু ভালো ছিল না, আর যেটাতে সেই আগুনে ঘি দিয়েছে ইমরান খানের এই অভিযোগ যে তার আমলে নাকি পাকিস্তান তালিবানকে সমর্থন করত। তাকে প্রথমেই জেলে ঢুকিয়ে দেওয়া হলো। এর পেছনে হাত কার? আমি বারবার দেখিয়েছি, একটা এপিসোড দেখিয়েছি আপনাদের, গোটা এপিসোডে, যে আসিম মুনির কিভাবে ইমরান খানকে আজও পর্যন্ত জেলে বন্দি করে রেখেছেন। এই যে ইমরান খানকে জেলে বন্দি করলো, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের কাছে আসিম মুনিরের মুখটা একদম ভাবধারাটা উজ্জ্বল হয়ে উঠল। এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ। তারপর দেখুন বলছে দ্য ফার্স্ট ব্রেক থ্রু কেম ইন মার্চ লাস্ট ইয়ার হোয়েন পাকিস্তান হেল্প ক্যাপচার এ সাসপেক্ট লিঙ্কড টু দ্য 2021 কাবুল এয়ারপোর্ট bombing in which 170 Afghans and 13 US soldiers were killed, prompting public thanks from Trump and renewed intelligence sharing. জো বাইডেন থাকাকালীন কিন্তু ছিল না এই সম্পর্ক ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের, ইসলামাবাদের। ট্রাম্প আসার পরেই হয়েছে। কেন? তার কারণ দেখুন, বলছে 2021 সালে কাবুল এয়ারপোর্টে বোম্বিংয়ের একটি ঘটনায় যেখানে 170 জন আফগান বাসিন্দার মৃত্যু হয়েছিল এবং 13 জন মার্কিন সোলজারের মৃত্যু হয়েছিল, সেই ঘটনায় যুক্ত একজন ব্যক্তিকে পাকিস্তান নিজেদের কসরতে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছিল। এই কাজটা কে করেছিল? আসিম মুনিরের নেতৃত্বেই করা হয়েছিল। আর তারপর ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের ওপর অগাধ বিশ্বাস করে ফেললেন এবং প্রকাশ্যে আসিম মুনিরকে থ্যাঙ্কস বলা শুরু করলেন সেই তবে থেকে। তারপর দেখুন, অন দ্য ইকোনমিক ফ্রন্ট পাকিস্তান ওয়াজ precisely close to a debt default until a new deal with the IMF was tough negotiations about 18 months ago. 18 মাস ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকা পাকিস্তানকে শেষমেশ IMF লোন মঞ্জুর করে দেয়। কেন জানেন? ওই যে এই দুটো ঘটনা দেখুন কি বলছে, অ্যানালিস্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফিসিয়াল সাইট টু টার্নিং পয়েন্টস ইন পাকিস্তান রিবিল্ডিং ট্রাস্ট উইথ ওয়াশিংটন। বলছে এই দুটোই হচ্ছে মেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আস্থা আবার ফেরানোর জন্য ইসলামাবাদের কাছে। বোঝা গেল? এটা হচ্ছে প্রথম কারণ। পাকিস্তান কেন আজকে মিডিয়েটর, বোঝা গেল? তেল দিয়ে দিয়ে এই জায়গায় এসছে। এবার আপনাদের দেখাচ্ছি আরও একটা জিনিস, তেল এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এবার পাকিস্তানের মিথ্যাচার গোটা বিশ্বজুড়ে ছি ছি হচ্ছে, ধিক্কার জানানো হচ্ছে। মানি কন্ট্রোল করেছে, বলছে পাকিস্তান ফেক পিস প্লে দেখাচ্ছে গোটা বিশ্বকে যে আমরা শান্তির জন্য আলোচনার ব্যবস্থা করেছি, ইসলামাবাদ টক্স বলে এত বড় হোর্ডিং টাঙিয়েছে ইসলামাবাদে, করাচিতে, বিভিন্ন শহরে, দেশের বিভিন্ন শহরে এত বড় বড় করে হোর্ডিং টাঙিয়েছে, মাঝখানে পাকিস্তানের পতাকা, একদিকে ইরানের পতাকা, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা, আর উপরে লেখা বড় বড় করে ইসলামাবাদ টক্স। কি হয়ে গেছে একদম টক্স করে? কি হয়ে গেছে?
এমন একটা টক্স তোরা বানালি যে টক্স আদেও বাস্তবে ঘটেনি। দেখুন কি বলছে, যে হাউ আসিম মুনিরস ISPR ম্যানুফ্যাকচার্ড US ইরান টক্স দ্যাট নেভার হ্যাপেন্ড। ISPR এমন একটা আলোচনা তৈরি করেছিল, পুরোটাই ভুয়ো সাধারণ মানুষকে জানানোর জন্য এই বিষয়টাই অ্যানাউন্সমেন্টটা করেছিল ISPR, যেই আলোচনা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কখনোই হওয়ার সম্ভাবনা নেই এবং হয়ওনি। কি বলছে, দ্য সিকোয়েন্স বিগেন উইথ এ মেসেজ সার্কুলেটেড বাই পাকিস্তান ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস, দ্য মিডিয়া আর্ম অফ দ্য মিলিটারি, দ্য আপডেটেড ক্লেমড। ISPR মানে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস, পাকিস্তানের সেই সংস্থা, তাদের মিডিয়া আর্ম একটি মেসেজ বাজারে ছেড়ে দেয়। কি ছিল সেই মেসেজে? বলছে ইরানিয়ান ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ ইন ইসলামাবাদ টুনাইট উইথ এ স্মল ডেলিগেশন অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট সোর্সেস। সরকারের সূত্র অনুযায়ী আজকের রাতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার ছোট প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছচ্ছেন। Following important discussion with the Pakistani mediation team, a second round of Islamabad peace talks between the United States and Iran is expected, government sources says. আবার বলছেন যে সরকারি সূত্র মতে আমরা বলছি যে আমরা পাকিস্তানের মধ্যস্থতার একটি টিম রয়েছে এবং সেই টিমের মধ্যস্থতায় ইসলামাবাদের সেকেন্ড রাউন্ড মানে দ্বিতীয় দফার বৈঠক হবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি কথা হওয়ার সম্ভাবনা প্রবল। এ US logistics and security team is already present in Islamabad to facilitate the negotiation progress। বলছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল আমাদের ইসলামাবাদে উপস্থিত রয়েছে। ভাবুন, আর সেই কারণেই তো আমি ওই এপিসোডটাতে বলেছিলাম যে এরাও রয়েছে ওরাও রয়েছে, এরাও আলোচনা করছে ওরাও আলোচনা করছে, কিন্তু দুজনেই পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে, কেউ মুখোমুখি আলোচনা করছে না। সেই তথ্যটা আমি আপনাদের ভুল দিয়েছিলাম, তার কারণ হচ্ছে ISPR এর এই ধরনের মিথ্যাচার, এর নেপথ্যে এই কারণ। কি বলছে, দ্য ইলিউশন কোলাপস despite clear signals from Tehran, Pakistan continued to project momentum. Reports suggested that US envoys Steve Witkoff and Jared Kushner were expected in Islamabad with even Vice President JD Vance on standby. তারপর যখন ইলিউশন কাটে তখন বলছে না না না, স্টিভ উইটকফ আর জারেড কুশনার তারা ইসলামাবাদের পথে রয়েছে, আর জেডি ভান্সও স্ট্যান্ড বাই রয়েছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। দুবার দু ধরনের কথা। এবার দেখুন US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছিলেন, eventually scrapped the visit. He later told reporters, we are not going to spend 15 hours in airplanes all the time going back the fourth to be giving document that was not good enough and so will dead by telephone and they can call us anything they want. ডোনাল্ড ট্রাম্প তারপরে পরে এই কথা বলেছিলেন যে ফালতু 15 ঘন্টা ভ্রমণে সময় নষ্ট করে লাভ নেই ইসলামাবাদে, তাই আমি কোনো প্রতিনিধি দল পাঠাইনি, দরকারে আমরা ফোনে কথা বলে নেব, ইরান চাইলে আমাদের যখন তখন ডাকতে পারে, কিন্তু ওই ফালতু কথা বলার জন্য আমরা ইসলামাবাদে যাব না। ভাবুন, কিন্তু তার কয়েক ঘন্টা আগেই ISPR এই ধরনের একটি মেসেজ তাদের রাষ্ট্রীয় মাধ্যমে চালিয়ে দিয়েছে যে সরকারি সূত্র অনুযায়ী আমাদের এখানে মার্কিন প্রতিনিধিরা উপস্থিত রয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা তো পাঠাইনি কাউকে কোনো প্রতিনিধি। ভাবুন, এই হচ্ছে পাকিস্তানের চরিত্র, তারা নাকি শান্তি ফেরাবে, এইভাবে শান্তি ফেরাবে মিথ্যাচার করে। দ্য প্রিন্ট করেছে, বলছে ডিড নট কল এনিওয়ান এ মিডিয়েটেড পাকিস্তান অনলি অ্যান অ্যাক্টিভ মেসেঞ্জার ফর ইরান US মোস্তফা রিপ্রেজেন্টেটিভ। যে দেশ ভারতকে বন্ধু বলে এবং ভারতকে বন্ধু বলে এই মেসেজও দেয় যে আমরা যা করার করে দেবো, মানে ভারতের বিরুদ্ধে যদি কোনো সমস্যা এসে দাঁড়ায়, কোনো দেশ যদি এই সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন আটক করে, ব্লকেট করে, তাহলে বুঝিয়ে দেবে খেল ইরান। এমনটা যখন বলে কোনো দেশ, তখন সেই দেশই আবার বলে যে কাউকে মধ্যস্থতাকারী বলবেন না, পাকিস্তান শুধুমাত্র একটা অ্যাক্টিভ মেসেঞ্জার। গতকালই আমি আপনাদের এই কথা বলেছিলাম, দেখুন আজ সেম কথা মোস্তফা খামেনির রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি তিনি একই কথা বলছেন, বলছে কি ফর ইরান US এর জন্য তিনি একটা মানে পাকিস্তান হচ্ছে একটা মাত্র বার্তাবাহক। কি বলছে, পাকিস্তান ইজ অনলি এ মেসেঞ্জার বিটুইন ইরান অ্যান্ড US and the one of the more active countries in the regional to do so. Abdul Majid Hakim Ilahi, the representative of Iran's supreme leader to India, has said. Abdul
মাজিদ হাকিম ইলাহি এই সেই ব্যক্তি, তিনি এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার মোস্তফা খামেনির প্রতিনিধিত্ব করছেন ভারতে। তিনি বলছেন, as we know we did not call anyone to be mediator between us and United States। আমি যতটুকু জানি যে আমাদের মধ্যে আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো দেশই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না, বাট some countries they initiated this mediation between Iran and United States। কিন্তু এই মুহূর্তে কিছু দেশ আমাদের সঙ্গে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়ান অফ দিস কান্ট্রিজ ইজ পাকিস্তান অ্যান্ড স্টার্টেড টু বি মোর অ্যাক্টিভ ইন দ্য সাইট। তাদের মধ্যে একটি দেশ হচ্ছে পাকিস্তান এবং তাদের ভূমিকা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করতে পারছি। ভাবুন, তারা এই কথা বলছে, পাকিস্তান কেন এত আগ বাড়িয়ে এই ভূমিকা পালন করতে যাচ্ছে? যখন ইরান এই ধরনের কথা বলছে যে অনেকগুলি দেশ আছে, তো ওমান রয়েছে, মস্কো রয়েছে, রাশিয়া রয়েছে, কাতার রয়েছে, বেশ কয়েকটি দেশই কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধ বিরতি সেটা যাতে বজায় থাকে সেটার জন্য একটা তারা লড়ে যাচ্ছে, নিজেদের মতন করে চেষ্টা করে যাচ্ছে, এবং ভারতও এর মধ্যে সামিল রয়েছে। আপনাদের দেখাবো সে বিষয়ে। অ্যান্ড দিস ইজ জাস্ট অনলি এ মিডিয়েটর ক্যারিং আওয়ার মেসেজ টু ইউনাইটেড স্টেট। হ্যাঁ, পাকিস্তান নিজেদের ভূমিকা বেশি করে দেখানোর চেষ্টা করছে, আর এই কারণেই আমরা তাদেরকে মেসেঞ্জার হিসেবে ব্যবহার করছি, কারণ আমরা জানি যে আমাদের হয়ে একমাত্র পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে পারবে। তার কারণ পাকিস্তানে আমাদের অনেক শিয়া বন্ধু থাকে এবং পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্যের যে আদান প্রদান সেটা পাকিস্তানকে বজায় রাখতে হবে। সেই বাণিজ্য যদি কমে যায়, এমনিতেই পাকিস্তান এখন ডুবতে বসেছে দেশ, আরও ডুবে যাবে, আরও ডুবে যাবে। তাই ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পাকিস্তান এখন বাধ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে। যদিও তা আসিম মুনির দেখাক যে ঠিক আছে আমি ইরানের কথা বলছি বলে না বলুক, কিন্তু তারা দেখাতে হবে তাকে এই বিষয়টা, না হলে অন্যদিকে তারা কেস খাবে। কোন দিকে? বাণিজ্যে বড়সড় ধাক্কা খাবে। সেই বিষয়টাও আজকে আপনাদের দেখাবো। বলছে তাই পাকিস্তানকে আমরা মেসেঞ্জার হিসেবে ব্যবহার করছি, আমরা তাদেরকে বার্তা পাঠাচ্ছি যে বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা দেব। দিস ইজ দেয়ার ওয়ে, ইলাহি সেড দ্য প্রিন্স অফ দ্য কাট অফ গুরুগ্রাম মন্ডে। সোমবার গুরুগ্রামে দ্য প্রিন্টকে মিস্টার ইলাহি এই কথাই বলেন যে আমাদের এই সমঝোতা করানোর চেষ্টা করছে বেশ কয়েকটি দেশ, তার মধ্যে ভারতও রয়েছে, ওমানও রয়েছে, রাশিয়াও রয়েছে। পাকিস্তান শুধু নিজেকে মিডিয়েটর বললে হবে নাকি? পাকিস্তান তো আমাদের কাছে একটা মেসেঞ্জার মাত্র। এবার দেখুন 4 নম্বর আপনাদের দেখাচ্ছি, হোয়াই ইসরায়েল সিক্রেট ডিপ্লয়মেন্ট অফ আয়রন ডোম ট্রুপস টু ইউএই অ্যামিড ইরান ওয়ার ইজ আনইউজুয়াল। আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে গোপনে আরব আমিরাতে আয়রন ডোম মোতায়েন করে দিয়েছে ইসরায়েল। শুধু কি তাই, আইডিএফ কর্মী সেনা তাদেরকে পর্যন্ত ওখানে মোতায়েন করে দিয়েছে ইসরায়েল। শুধু কি তাই, শুধু তাই নয়, দেখুন এই ইউই থেকে দক্ষিণ ইরানে হামলাও চালানো হয়েছে, আর সেই হামলা চালিয়েছে ইসরায়েল। বুঝতে পারছেন? অ্যাক্সিস এই খবর করেছে, ফাস্ট পোস্টকে আমি ধরে সেই খবর আপনাদের দেখাচ্ছি, আর এর সঙ্গে আরও একটা আপনাদের লিঙ্ক দেখাবো যেটা দেখলে আপনিও চমকে যাবেন। দেখুন কি বলছে, দ্য ডিপ্লয়মেন্ট অফ দ্য আয়রন ডোম ইজ ইয়েট আনাদার সিগন্যাল অফ দ্য ডিপেনিং অফ ডিফেন্স টাইজ বিটুইন দ্য টু নেশনস। ইন 2020 the UAE and Israel signed the Abraham Accords normalizing ties between the two। সেই চুক্তির আন্ডারেই কিন্তু তারা তাদের আয়রন ডোম, ইসরায়েলি আয়রন ডোম চেয়েছিল আরব আমিরাত, এমনটাই বলা হচ্ছে। ইট অলসো হেল্পড ফোস্টার ইনক্রিজড লেভেলস অফ ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট অ্যান্ড কনফ্লিক্ট ডিএসকেলেশনস অ্যাক্রস দ্য রিজিয়নাল অফ ওয়েস্ট এশিয়া। বলছে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইসরায়েল had sent an Iron Dome battery to another country, and UAE was the first country outside of the US, said a senior Israeli official। এই প্রথমই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে, ইসরায়েলের বাইরে কোনো আয়রন ডোম মোতায়েন করলো ইসরায়েলি সেনা আইডিএফ, এবং এটাই হচ্ছে প্রথম যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে। আচ্ছা, তারপর কি বলছে, ফলোইং দ্য ডিপ্লয়মেন্ট অফ দ্য ফেমড এয়ার ডিফেন্স সিস্টেম দ্য ইউএই ওয়াজ অ্যাবল টু সাকসেসফুলি ইন্টারসেপ্ট মেনি অফ ইরানস মিসাইল অ্যান্ড ড্রোনস। দ্য ইসরায়েলি এয়ার ফোর্স অলসো কন্ডাক্টেড নাম্বারস strike to take out short-range missile positions in southern Iran before they could strike the UAE and other Gulf countries।
বলছে ওই আয়রন ডোম দিয়ে বেশ কয়েকটা ইরানের মিসাইল এবং ড্রোনস ইন্টারসেপ্ট করেছে, ঠিক আছে। তার পাশাপাশি তারাও সেখান থেকে মিসাইল মেরেছে সাউদার্ন ইরানে, যেখানে বলা হচ্ছে শর্ট রেঞ্জ মিসাইল লঞ্চার ছিল, সেই লঞ্চারগুলোকে ধ্বংস করা হয়েছে, যে লঞ্চারগুলো থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালাচ্ছিল ইরান। ভাবুন। আর এই সময় এই ধরনের ঘটনাগুলি ঘটেছে ঠিক মার্চের শেষের দিকে। দেখুন, মানি কন্ট্রোল মার্চের 31 তারিখে এই হেডলাইন করেছিল, বলছে হোয়াই ডিড আসিম মুনির রাশ টু ইউই, এত দ্রুত কেন আসিম মুনির আরব আমিরাতে যাওয়ার কথা ভাবলেন, দ্য হিডেন মোটিভস বিহাইন্ড পাকিস্তান ইরানস ওয়ার মিডিয়েশন পুশ। এবং সেই আরব আমিরাত সফরে গিয়েই আসিম মুনির প্রথমবারের মতন গোটা বিশ্বকে জানালেন এবং তাদের প্রেসিডেন্টকেও বলে আসলেন যে আমরা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করব। কিন্তু আপনাকে এই খবর কেউ দেয়নি। মানি কন্ট্রোলে গিয়ে এই পুরো আর্টিকেলটা পড়বেন, সেখানে আপনারা পুরো স্পষ্ট বুঝতে পারবেন, ছত্রে ছত্রে লেখা আছে যে এই যে কাণ্ড ঘটিয়েছিল ইসরায়েল, তার পেছনে আসিম মুনিরের কতটা ইন্ধন ছিল। বুঝতে পারছেন খেলাটা? বুঝতে পারছেন? মানে চোরকে বলছে চোর তুমি চুরি করো, আর গৃহস্থকে বলছে গৃহস্থ তুমি সজাগ থাকো। আছে না একটা দারুণ প্রবাদ বাংলায়? সে একই রকম ভূমিকা পালন করেছে পাকিস্তান, এখনো যে তারা দৈত্য ভূমিকা নিয়ে চলছে সেটা আজ থেকে শুরু করেনি, শুরু থেকেই তারা শুরু করেছে। তার কারণ কি? তার কারণ তাদেরকে ইরানের সঙ্গেও বিজনেস করতে হবে, আর তার কারণ তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিজনেস করতে হবে। তাই সব দিকেই পা রেখে নদী পার হয়ে যাও। দেখুন কি বলছে, এই মুহূর্তে পাকিস্তানে 3000 কন্টেনার আটকে রয়েছে। তার কারণ কি? তার কারণ ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্লকেট করে রেখেছে হরমুজ প্রণালী দিয়ে, আর সেই কারণে ইরানের জন্য কোনো রকম খাদ্য সামগ্রী হোক, বস্ত্র সামগ্রী হোক, ত্রাণ হোক, যাই হোক, পাকিস্তানও পাঠাতে পারছে না। কি অবস্থা! আর এর মধ্যে তো কোনো ত্রাণ আছে বলে আমার মনে হয় না, কারণ পাকিস্তান কোনো দেশকে ত্রাণ পাঠাবে, পাকিস্তানকে পাঠালেই ভালো হয়। এটাতে তাহলে কি রয়েছে? বলছে at Karachi port, the largest in Pakistan, 3000 standard containers hold cargo that was meant to be shifted to Iran. What's in the is not known. এগুলো পাঠানো যাচ্ছে না, তার কারণ এগুলো হচ্ছে ইরানে পাঠাতে হবে, কিন্তু পাঠানো যাচ্ছে না। But the vessel that were supposed to collect them have not arrived, and with tensions in the Strait of Hormuz escalating, there is no clarity on when those ships might finally be able to reach Karachi. বলছে যে ভেসেলগুলি আসার কথা ছিল ইরান থেকে এই পণ্যগুলি নিয়ে যাওয়ার জন্য, এর মধ্যে ব্যবসা বাণিজ্যেরই ব্যাপার রয়েছে। কন্টেনার ভর্তি ইরান যে সমস্ত আমদানি পাকিস্তানের থেকে করে সেগুলোই রয়েছে এর মধ্যে, ঠিক আছে। এর বিনিময়ে ইরানের থেকে কম পয়সায় তেল কেনে পাকিস্তান। সেই তেল তো হরমুজ প্রণালী দিয়ে আসছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু দেখুন নতুন করে স্থলপথ তারা বাতলে দিয়েছে পাকিস্তান, আর বাতলাতে বাধ্য হয়েছে। তার কারণ ইরান বলছে আমাদের যে কন্টেনার আপনাদের সামনে পড়ে রয়েছে সেগুলো পাঠাও, আর সেগুলো পাঠাতেও তারা বাধ্য। তার কারণ এই মুহূর্তে পাকিস্তানের কাছে ফরেন রিজার্ভ প্রায় শেষ, যা আছে তা 2 থেকে 2.5 মাস পর্যন্ত চলবে। তাই তাদের কি করতে হবে? তাদের বিশেষ করে রফতানি বাড়াতে হবে। আর এই পরপর যদি এই ধরনের কন্টেনার তাদের করাচি বন্দরেই এসে জড়ো হয়, তাহলে বুঝতে পারছেন পাকিস্তানের অবস্থা কি অবস্থা হবে। সেই কারণে দেখুন তারা এখন স্থলপথ খুঁজছে। ইন্ডিয়া টুডে করেছে যে 6 ল্যান্ড রুটস ওপেন টু ইরান, হাউ পাক থার্মড ইজ নোস অ্যাট ট্রাম্পস হরমুজ ব্লকেট। কোন 6টি পথ? তার মধ্যে একটি হচ্ছে করাচি পোর্ট কাসিম, লিয়ারি হয়ে ওরমারা এবং পাসনি হয়ে গওয়ার। তারপর আরেকটি হচ্ছে করাচি পোর্ট ওয়াসিম, খুজদার, ডালবাদিন, তারপর তাফতান। আরেকটা হচ্ছে গোয়াদার থেকে টরওয়াট, হোসাফ, পাঁচগড়, নাক, বেসিং, কুজদার, কোয়াট্টা, লাকপেস, ডালবাদিন, নকুন্দি, টাফান। এই করে 6খানা তারা রাস্তা খুঁজে বার করেছে। এই 6খানা রাস্তার প্রস্তাব ইরানকে দেওয়া হয়েছে, ইরান অ্যাকসেপ্টও করেছে। জানা যাচ্ছে যে এবার সেই যেগুলো আটকে রয়েছে করাচি বন্দরে, সেই কন্টেনারগুলো এবার ইরানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে পাকিস্তানের থেকে। যদি এইটাও না পাঠাতে পারে তাহলে তারা খুব তাড়াতাড়ি তাদের সমস্ত যা ফরেন রিজার্ভ রয়েছে
তাদের নীল হতে চলেছে, নীল। দেখুন এবার আপনাদের দেখাই, এমন এক সময়ে ইউএইতে, আরব আমিরাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এবং কেন গেছেন ইরানের মোস্তফা খামেনির প্রতিনিধি ইলাহি, তিনি ভারতীয় মিডিয়া চ্যানেলগুলিতে বলছেন যে শুধু পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে না, পাকিস্তান তো মেসেঞ্জার আমাদের। আরও বেশ কয়েকটি দেশ রয়েছে, যার মধ্যে ওমান রয়েছে, যার মধ্যে ভারতও রয়েছে, যারা ইরান এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ স্তীমিত করার জন্য, একদম শেষ করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই ছবি হচ্ছে সেই চেষ্টারই একটি অঙ্গ। কি বলছে? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল অন সানডে met UAE President Mohammed bin Zayed Al Nahyan and discusses measures to deepen the comprehensive strategic partnership and the regional situation. এই সময় দাঁড়িয়ে আরব আমিরাত ভারতের অবশ্যই একটি বন্ধু দেশ, ইরানের মতনই। কিন্তু দেখুন, ভারত নিজেকে কখনো দাদা বলে জাহির করেনি। ভারত যে পাকিস্তানেরও বাবা, সেটা এই ধরনের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। ভারতও কিন্তু তাদের আড়ালে আবডালে চীনের মতোই, অনেকে জানুক আর নাই জানুক, তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে এই এসকেলেশন কমানো যায়। তাই এই মুহূর্তে প্রবল চাপে রয়েছে পাকিস্তান চার দিক দিয়ে। এবার আপনাদের একটা সামারি দেখাচ্ছি। বলছে কি, সৌদি আরবের পক্ষ থেকে $1 বিলিয়ন আমানত বৃদ্ধি 3.5 সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত $1 বিলিয়ন পরিশোধের দাবি জানানো হয়। এই মুহূর্তে $5 মিলিয়ন মার্কিন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রায় 1/5 কমে গেছে এবং রুপির ওপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে। আরব আমিরাতকে 3.5 মিলিয়ন মার্কিন ডলার তাদের দিতেই হবে, বিলিয়ন মার্কিন ডলার। বুঝতে পারছেন? সেই মেয়াদ আর বাড়াবে না, তারা বলে দিয়েছে। অন্যদিকে ব্যর্থ মধ্যস্থতা ও কূটনৈতিক টানাপোড়েন, সামরিক নেতৃত্বে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রচেষ্টা কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের প্রতি ইসলামাবাদের কথিত পক্ষপাতিত্বের সমালোচনাও করেছে। তারা হতে গিয়েছিল হিরো, আর এই মুহূর্তে হয়ে গেছে পুরো জিরো। নিরাপত্তা ও ভূ রাজনীতি, সীমান্ত উদ্বেগকে কেন্দ্র করে ভারত প্রবল চাপ বাড়িয়েছে এবং পাকিস্তান লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করা তীব্র খাদ্য নিয়ে নিরাপত্তাহীনতার সংকটে মোকাবিলা করতে গিয়ে অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে হিমশিম খাচ্ছে। একটা বিষয় ভেবে দেখুন, যুদ্ধ কোথায় চলছে? সব থেকে আক্রান্ত কোন দেশ? ইরান। তো আপনার সাধারণ বুদ্ধি কি বলে? যে ইরান থেকে মানুষ পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেবে, যেহেতু অনেক বড় একটা সীমান্ত রয়েছে পাকিস্তান এবং ইরানের মধ্যে, তাই তো? কিন্তু বাস্তবে কি ঘটছে জানেন? বাস্তবে ঘটছে পাকিস্তান থেকে লোক পালিয়ে ইরানে চলে যাচ্ছে। তাহলে ভাবুন যে এই মুহূর্তে পাকিস্তানের থেকেও নিরাপদ মানুষ মনে করছে ইরানকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই অর্থনৈতিক দুরবস্থা। অন্যদিকে বাহ্যিক চাপ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংঘাত ইসলামাবাদকে যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর পারস্পর বিরোধী দাবিগুলোর মধ্যে সমন্বয় করতে বাধ্য করেছে, যা তার সামরিক বাহিনীর কৌশলগত নিরপেক্ষতাকে পরীক্ষার মুখে ফেলেছে। পাকিস্তান এমনভাবে জর্জরিত যে সৌদি আরবকেও তাকে ফাইটার জেট পাঠাতে হচ্ছে, ট্রুপস দিতে হচ্ছে। ইউএইর কাছেও তাকে মাথা নত করতে হচ্ছে, না টাকা পাবে না, টাকা মঞ্জুর করবে না। অন্যদিকে সৌদি কাতারের থেকে তারা টাকা তুলছে। তাদের এমন একটা অবস্থা যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও তাকে ভালো হতে হবে, আর অন্যদিকে ইরান, তাদের কাছেও তাকে ভালো সাজতে হবে। সাজতে হোক চাই নাই হোক, তাদের সঙ্গে বাণিজ্য অন্তত তাকে করতে হবে যদি টিকে থাকতে হয়। এই অবস্থা দাঁড়িয়ে এই মুহূর্তে পাকিস্তান। তাহলে ভাবুন, এই পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা যারা করছেন, তারা অত্যন্ত নির্বোধ ছাড়া আর কিছু নয় বলেই আমি মনে করি। আপনারা যদি আমার সঙ্গে একমত হন, তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।